আমরা যখন আমাদের কল ছাড়ি বা শহরের বড় ড্রেনেজ সিস্টেম দেখি তখন খুব কমই ভাবি যে এই পানি বা বর্জ্য পরিবহনের জন্য সমুদ্রের তলদেশে কত বড় বড় কাঠামো তৈরি করা হয়েছে। আজ আমরা কথা বলবো এমন এক নির্মাণ কাজ নিয়ে যেখানে এক একটি কনক্রিট পাইপের ওজন কয়েক হাজার টন। খোলা সমুদ্রের মাঝখানে যেখানে দাঁড়ানোর মতো কোনো শক্ত ভূমি নেই, সেখানে এই বিশালাকার পাইপগুলোকে একের পর এক জোড়া দিয়ে মাইলের পর মাইল পাইপলাইন তৈরি করা হয়। এখানে রোবটের চেয়ে মানুষের বুদ্ধি আর বিশাল যন্ত্রপাতির শক্তির লড়াই বেশি প্রকট। এটি কোনো সাধারণ কনস্ট্রাকশন নয়, এটি সমুদ্রের প্রচণ্ড চাপের বিরুদ্ধে এক মহাকাব্যিক যুদ্ধ। সমুদ্রের লোনা পানি লোহার সবচেয়ে বড় শত্রু, তাই এই পাইপগুলো সাধারণ কনক্রিট দিয়ে তৈরি নয়, এগুলো বিশেষ ধরনের অ্যান্টি কোরোশন কনক্রিট এবং রিইনফোর্সড স্টিল দিয়ে তৈরি। এক একটি পাইপের ব্যাস এতটাই বড় যে তার ভেতর দিয়ে একটি বড় ট্রাক অনায়াসেই চলে যেতে পারবে। ফ্যাক্টরিতে এগুলো তৈরির সময় প্রতিটি ইঞ্চিতে সেন্সর বসানো হয় যাতে সমুদ্রের তলদেশে কয়েক দশক ব্যবহারের পরও কোনো ফাটল না ধরে। পাইপলাইন বিছানোর আগে সমুদ্রের তলদেশকে সমান করা সবথেকে কঠিন কাজ। একে বলা হয় ড্রেজিং। বিশাল ড্রেজার মেশিন ব্যবহার করে সমুদ্রের নিচের কাদা, বালি এবং পাথর সরিয়ে ফেলা হয়। কেন এটি এত গুরুত্বপূর্ণ? কারণ যদি ভিত্তি সমান না হয় তবে কয়েক হাজার টন ওজনের পাইপটি বসানোর পর তা একদিকে হেলে যেতে পারে, যার ফলে জয়েন্টগুলো ফেটে গিয়ে ভয়াবহ লিক হতে পারে। সোনার এবং 3D ম্যাপিং ব্যবহার করে ইঞ্জিনিয়াররা নিশ্চিত করেন যে সমুদ্রের মেঝে এখন পাইপ নেওয়ার জন্য তৈরি। এই বিশাল পাইপগুলো কিন্তু ট্রাকে করে আনা যায় না, এগুলোকে বিশাল বার্জ বা জাহাজে করে মাঝ সমুদ্রে নিয়ে যাওয়া হয়। এরপর শুরু হয় স্টেজিং। সমুদ্রের মাঝখানে বিশেষ ধরনের ভাসমান পন্টুন ব্যবহার করে পাইপগুলোকে সারিবদ্ধভাবে সাজানো হয়। এখানে সমুদ্রের স্রোত একটি বড় বাধা। প্রবল স্রোতের মাঝেও পাইপগুলোকে স্থির রাখতে শক্তিশালী স্টিল কেবল এবং অ্যাঙ্কার ব্যবহার করা হয়। পাইপগুলো সরাসরি নিচে নামানোর আগে পানির ওপরেই কয়েকটি ছোট পাইপকে জোড়া দিয়ে একটি দীর্ঘ সেগমেন্ট তৈরি করা হয়। জয়েন্টগুলো সিল করার সময় বিশেষ রাবার গ্যাসকেট এবং কেমিক্যাল কম্পাউন্ড ব্যবহার করা হয়। ইঞ্জিনিয়াররা প্রতিবার চেক করেন যেন গ্যাপ টলারেন্স মাত্র কয়েক মিলিমিটারের মধ্যে থাকে। এখানে সামান্য ভুল মানেই কয়েকশো ফুট নিচে যাওয়ার পর পানির চাপে পাইপলাইনটি ভেঙে পড়া। এখনই সেই মাহেন্দ্রক্ষণ, পাইপলাইনটি এখন নিচে নামানোর পালা। একে বলা হয় কন্ট্রোলড ডিসেন্ট। পন্টুনগুলো থেকে একের পর এক বাতাস বের করে দিয়ে সেগুলোতে পানি ভরা হয়। ব্যালাস্টিং, ফলে পাইপলাইনটি খুব ধীরে ধীরে নিচে নামতে থাকে। ওপরে থাকা কন্ট্রোল রুম থেকে ইঞ্জিনিয়াররা সেন্সরের মাধ্যমে দেখেন পাইপটি কত বেগে নামছে। যদি একদিকে বেশি ভারী হয়ে যায় তবে সাথে সাথে ব্যালেন্স ঠিক করতে হয়। এখানে বাতাসের গতিবেগ এবং সমুদ্রের ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে কাজ করতে হয়। পাইপটি যখন সমুদ্রের একদম তলায় পৌঁছে যায় তখন আরওভি বা রিমোটলি চালিত রোবট দিয়ে দেখা হয় এটি নির্দিষ্ট মার্কারের ওপর বসেছে কিনা। জিপিএস প্রযুক্তির সাহায্যে একদম সেন্টিমিটারের মাপে এটিকে তার জায়গায় বসানো হয়। এরপর পাইপটিকে সমুদ্রের তলদেশের সাথে ফিক্স করার জন্য ভারী পাথর বা কনক্রিটের ব্লক দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে স্রোতের ধাক্কায় এটি নড়ে না যায়। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় ঝুঁকি হল আবহাওয়া। হঠাৎ আসা ঝড় বা ঝড়ো হাওয়া পুরো প্রজেক্টকে কয়েক মাইল দূরে সরিয়ে দিতে পারে। এছাড়া পানির নিচের প্রচণ্ড চাপ, যেখানে সাধারণ মানুষ যেতে পারে না, সেখানে ডাইভারদের বিশেষ স্যুট পরে নামতে হয় অথবা রোবটের ওপর নির্ভর করতে হয়। এই কাজের এক একটি শিফট কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়, যেখানে নাবিক এবং ইঞ্জিনিয়াররা পরিবারের মায়া ত্যাগ করে সমুদ্রের বুকে লড়াই করেন। সমুদ্রের গভীরে তৈরি হওয়া এই বিশাল কাঠামোটি হয়তো আমরা কোনোদিন দেখতে পাব না, কিন্তু এটি কয়েক দশক ধরে আমাদের সেবা দিয়ে যাবে। যারা এই অসম্ভবকে সম্ভব করেন তাদের কাছে বড় প্রাপ্তি হল কাজ শেষ করে নিরাপদে বাড়ি ফেরা। ইঞ্জিনিয়ারিংয়ের এই বিস্ময় আমাদের শেখায় যে মানুষ যখন জেদ ধরে তখন সমুদ্রের গভীরতাও তার কাছে হার মানে। সমুদ্রের গভীরে এই বিশাল পাইপলাইন নির্মাণ প্রক্রিয়াটি আপনাদের কেমন লেগেছে? আপনি কি আগে জানতেন যে পানির নিচে এত বড় কাজ করা সম্ভব? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলের এমন আরও মেগা প্রজেক্টের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী রোমাঞ্চকর ভিডিওতে। ধন্যবাদ।